আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটা হলো কোয়ান্টাম নাম্বার। এটা আসলে খুবই বেসিক একটা টপিক এবং এটা আসলে সবাই পারে, কিন্তু আজকে আমরা একটু ভিন্নভাবে দেখার ট্রাই করব ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। তো হোয়াট ইজ কোয়ান্টাম নাম্বার? কোয়ান্টাম নাম্বার কি? হ্যাঁ, তো কোয়ান্টাম নাম্বার কি এটা বোঝার আগে বইয়ে যে সংজ্ঞাটা আছে সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এগুলো কিচ্ছু লেখার দরকার নেই, এগুলো সব বই আছে। তো বইয়ের যে সংজ্ঞাটা সেটা হলো পরমাণুর যে কোনো সুনির্দিষ্ট ইলেকট্রন কোন শক্তি স্তরে অবস্থান করছে, শক্তি স্তরের আকার বৃত্তাকার হবে নাকি উপবৃত্তাকার হবে, এবং শক্তি স্তরের কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস কী হবে, এটা কি এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর কোন দিকে থাকবে, এবং ইলেকট্রন নিজ অক্ষের চতুর্দিকে মানে সেটা কি ঘড়ি কাঁটার দিকে ঘুরবে নাকি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো এইগুলো প্রকাশের জন্য আমরা মানে যেগুলো ব্যবহার করে থাকি এটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, তো এই সংজ্ঞাটা আসলে কী বলছে এটা আপাতত বোঝার কোনো দরকার নেই, আমরা পরবর্তী দিন সব বুঝে যাব। হ্যাঁ, তো এই যে আমরা কোয়ান্টাম নাম্বার পড়তেছি, কোয়ান্টাম নাম্বারটা আসলে শুরু হইলো কোত্থেকে? হ্যাঁ, মানে এটা আসছে কোত্থেকে বা এটার কী প্রয়োজনে দেখা দিচ্ছে, তো এটার জন্য আমরা জানতেছি দ্য অরিজিন অফ কোয়ান্টাম নাম্বার। তো বিজ্ঞানী বোর বলছিলেন যে ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘোরে। তো এখান থেকে দেখা যায় যে ইলেকট্রনকে হচ্ছে মানে কণা হিসেবে বিবেচনা করা হয়েছে। মানে তখন ইলেকট্রনের যে একটা তরঙ্গ ধর্ম আছে তখনও সেটা আবিষ্কার হয়নি। তো বিজ্ঞানী শ্রোডিঞ্জার বললেন যে ইলেকট্রনের মানে তরঙ্গ ধর্ম আছে, এবং তিনি ইলেকট্রনের তরঙ্গ ধর্ম এটা প্রুফ করছেন, এবং তিনি হচ্ছে ইলেকট্রনের একটা ওয়েভ ইকুয়েশন দিয়েছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে তার বিখ্যাত ওয়েভ ইকুয়েশন, এই যে মানে একটা মানে সাইকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে একটা ইকুয়েশন আসে। তো স্ট্রোডিঞ্জার এই ইকুয়েশনটা দিয়ে মানে কোনটা কী বোঝে এটা আপাতত কাজ নেই, শুধু আমরা এই যেখানে সাই আছে এই সাইটা কী বোঝে এটা হচ্ছে আইগেন ফাংশন, এবং এই যে সাই স্কোয়ার দিয়ে কী বোঝে এটা হচ্ছে অরবিটাল। হ্যাঁ, তো বিজ্ঞানী সমারফিল্ড বলছিলেন এই যে সাই স্কোয়ার এটার যে ভৌত তাৎপর্য অরবিটাল, অরবিটাল বলতে মূলত বোঝায় যে পরমাণু এমন কোনো জায়গা যেখানে হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90-95%। হ্যাঁ, মানে ইলেকট্রন যেহেতু ওয়েভ এবং এটা মানে মেঘ সৃষ্টি করে, তো পরমাণু সব জায়গায় যে ইলেকট্রন পাওয়া যাবে ব্যাপারটা এমন মানে এমন কিছু জায়গা আছে যেখানে হচ্ছে 90-95% ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, সেগুলোকে আমরা অরবিটাল বলি। এবং এই অরবিটাল হচ্ছে সাই স্কোয়ারের ভৌত তাৎপর্য। সাই হচ্ছে আইগেন ফাংশন, যেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইলেকট্রন ওয়েভ ইকুয়েশন আমরা ইউজ করি। এখন কোয়ান্টাম নাম্বারের সাথে ভাই এটার মানে সম্পর্ক কোথায়? এটা কি আমরা হুদাই পড়লাম নাকি এটা আসলে কোনো কাজ আছে? তো এই যে আমরা একটা জিনিস ধারণা করতে পারতেছি যে শ্রোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশন এখানে সাই আছে এবং সাই স্কোয়ার মানে যে অরবিটাল, সুতরাং এই ইকুয়েশনটা যদি আমরা কোনোভাবে সলভ করি, সুতরাং আমরা অরবিটাল নিয়ে কোনো কিছু পাইতে পারি। মানে এটা সলভ করলে আমরা অরবিটাল সম্পর্কে কোনো ইনফরমেশন পাইতে পারি। তো এখন এই শ্রোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশন করলে আমরা মূলত অরবিটাল সম্পর্কে তিনটা ধারণা পাই। এক নাম্বার হচ্ছে অরবিটালের সাইজ কেমন, এটা কি বড় নাকি ছোট। দুই নাম্বার যেটা পাই সেটা হলো অরবিটালের শেপ, শেপ বলতে এটা কি গোলকাকার নাকি এটা কি ডাম্বলাকার নাকি এটা ডাবল ডাম্বল। হ্যাঁ, আর এই যে অরবিটালের 3D ওরিয়েন্টেশন পাই আমরা। এখন এই অরবিটাল যে পাবো আমরা, অরবিটালটা কি এক্স অক্ষ বরাবর আছে নাকি ওয়াই অক্ষ বরাবর আছে নাকি এদের মাঝামাঝি কোথাও আছে, সেটাও হচ্ছে শ্রোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশনটা সেটা সলভ করে আমরা পাই। এই তিনটা জিনিসই পাই। এবং এই যে সাইজ অফ অরবিটাল এটা দিয়ে মূলত আমরা বুঝি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা প্রধান শক্তি স্তর হিসাবে আমরা প্রচলিত ভাষায় বলি। তো এটা আসলে অরবিটাল সম্পর্কিত তথ্যই। হ্যাঁ, এরপর যে শেপ অফ অরবিটাল এটা দিয়ে আমরা হচ্ছে মূলত সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বুঝাই, এবং এই যে 3D ওরিয়েন্টেশন অফ অরবিটাল দিয়ে আমরা মূলত ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বুঝাই। তো এখন আমরা দেখতেছি আমরা তিনটা কোয়ান্টাম নাম্বার পেয়ে গেছি এখানে। হ্যাঁ, প্রিন্সিপাল, সাবসিডিয়ারি বা সহকারী এবং ম্যাগনেটিক। স্পিন কোয়ান্টাম নাম্বারটা কিন্তু পাইনি। তাহলে একটা জিনিস বোঝা যাইতেছে শ্রোডিঞ্জার থেকে কখনো স্পিন কোয়ান্টাম নাম্বারের যে ধারণা এটা পাওয়া যায় না। ঠিক আছে, তো এটা আসলে কোত্থেকে আসছে স্পিন কোয়ান্টাম নাম্বার এটা আসলে আমরা পরে দেখতেছি। হ্যাঁ, আগে আমরা এই যে প্রথম তিনটা এটা সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে নিই, শেষে দেখব এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে অরবিটালের আকার সম্পর্কে ধারণা দেয়, এবং এটাকে আমরা প্রচলিত ভাষায় এটাকে হচ্ছে এর মাধ্যমে আমরা প্রধান শক্তি স্তর নির্দেশ করে থাকি। হ্যাঁ, তো প্রধান শক্তি স্তরের
যে এন, এটাকে আমরা হচ্ছে এন এর, এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে আমরা এন এর মাধ্যমে প্রকাশ করি। তো এন এর মান হইতে পারে 1, 2, 3, 4, যে কোনো পজিটিভ ইন্টিজার হইতে পারে। হ্যাঁ, তো এখন এন এর মান যদি 1 হয়, এটাকে আমরা বলি প্রথম প্রধান শক্তি স্তর বা কে। এন এর মান যদি 2 হয়, এটাকে আমরা বলি দ্বিতীয় প্রধান শক্তি স্তর বা এল। একইভাবে 3 হইলে এম, 4 হইলে এন। যে কে, এল, এম, এন এগুলো আসলে সকলে কনভেনশন, আমরা কনভেনশনে ধরে নিচ্ছি যে এন ইকুয়ালস টু 1 হলে কে, এন ইকুয়ালস টু 2 হলে এন, এল, এমন আর কি। তো যাই হোক, একটু সামনে আগাই আমরা। তো সাবসিডিয়ারি বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা একটু আগে দেখে আসলাম, এটার মাধ্যমে মূলত অরবিটালের আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। অরবিটালটা কি গোলকাকার নাকি ডাম্বলাকার নাকি ডাবল ডাম্বল, ঠিক আছে। তো এটাকে আমরা প্রচলিতভাবে এটাকে হচ্ছে আমরা এটার মাধ্যমে আমরা উপশক্তি স্তর নির্দেশ করে থাকি। আর এই যে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারকে হচ্ছে এল এর মাধ্যমে প্রকাশ করা হয়। আর এই এল এর মানটা হচ্ছে এন এর উপর নির্ভর করে। তো এন হচ্ছে কি, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, তো এল এর মান কত? এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এটা আমরা সবাই জানি। এখন এরা কোথা থেকে, এটা কিন্তু এমনি এমনি আসে নাই যে 0 থেকে n-1 এটা মুখস্থ লিখে দিলাম, এমন না। এটার পিছনে রিজন আছে, কিন্তু আপাতত ওই রিজনগুলো জানার দরকার নেই এবং কখনো লাগবেও না, ঠিক আছে। তো মানে আমরা কিছু উদাহরণ দিই যে n ইকুয়ালস টু 1 হইলে l ইকুয়ালস টু 0, কারণ আমরা যদি l এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তো এখানে যেহেতু n এর মান 1, তো n-1 হচ্ছে 0, সুতরাং n ইকুয়ালস টু 1 হলে l শুধু 0ই হবে, 0 থেকে 0। আর n ইকুয়ালস টু 2 হয়, l ইকুয়ালস টু হবে 0 আর 1, কারণ হলো n ইকুয়ালস টু 2 হলে l এর মান কত? 0 থেকে n-1, মানে 0 থেকে 1। তো একইভাবে n ইকুয়ালস টু 3 হলে 0, 1, 2, আর 4 হলে 0, 1, 2, 3, ঠিক আছে। তো এখন এই যে এল এর মান যদি 0 হয়, এটাকে এই যে ছকটা দেখতেছি আমরা ডান পাশে নিচে, তো দেখবো এল এর মান কি হলে উপশক্তি স্তর কি হয় এবং ওই উপশক্তি স্তরগুলোর আকৃতি কেমন হয়। যেহেতু আমরা এই যে অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা অরবিটালের আকৃতি সম্পর্কে ধারণা পাই। তো এল ইকুয়ালস টু যদি 0 হয়, সেটাকে আমরা এস উপশক্তি স্তর বলি। এল ইকুয়ালস টু যদি 1 হয়, তাকে পি বলি, 2 হলে ডি বলি, 3 হলে এফ বলি। তো যে এস যে উপশক্তি স্তরটা, এটার আকৃতি হচ্ছে গোলকাকার, ঠিক আছে। গোলাকার কিন্তু না, এটা হচ্ছে গোলকাকার, 3D কিন্তু। এবং পি যে উপশক্তি স্তরটা, সেটা হচ্ছে ডাম্বেল আকার, এবং ডি হচ্ছে ডাবল ডাম্বল, এফ হচ্ছে জটিল আকৃতি। এটা আকৃতি কেউ না জানলেও আসলে চলবে। তো এই যে আমরা প্রধান কোয়ান্টাম নাম্বার পড়লাম এবং সহকারী কোয়ান্টাম নাম্বার পড়লাম, দুইটা আমরা একসাথে করে একটা ছক দেখি। হ্যাঁ, দুটো একসাথে কি মানে কি বুঝাইতেছে বা এগুলো থেকে কী আসতেছে। তো n ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে আমরা জানি l এর মান হচ্ছে 0 থেকে n-1, 0। তো 2 হলে 0, 1, 3 হলে 0, 1, 2, এবং n এর মান যদি 4 হয়, তাহলে 0, 1, 2, 3। এখন l ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে হচ্ছে s উপশক্তি স্তর, 1 হলে p, 3 আর 2 হলে d, আর 3 হলে হচ্ছে f হয়। এখন যে 1s, 2s এগুলো কেন হয়েছে? কারণ হচ্ছে যে s উপস্তর, এটা হচ্ছে মানে প্রথম শক্তি স্তরে আছে, এখানে 1s। এগুলো হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে আছে, এখানে 2s, 2p। এগুলো হচ্ছে তৃতীয়তে আছে, এখানে 3s, 3p, 3d। এখন একটা সুন্দর ব্যাপার দেখবা যে এই যে মানে এখানে কিন্তু উপস্তর আছে একটা, এখানে হচ্ছে 2টা, আর এখানে হচ্ছে 3টা, এখানে 4টা। এবং মজার ব্যাপার হলো এই যে প্রথম যে প্রধান শক্তি স্তর, সেটার মানে যে মান, n এর যে মান, সেটা হচ্ছে উপস্তরের সংখ্যার সমান। এই যে n ইকুয়ালস টু 1 হচ্ছে, আর উপস্তরের সংখ্যা 1, এটা 2, উপস্তরের সংখ্যা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 3, এটা 4, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে, এটা এমসিকিউতে আসে মাঝে মাঝে। তাই আমরা যে এস অরবিটাল দেখলাম, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল চিত্র দেখলাম, এগুলো বইয়ে আসছে, এগুলো আঁকার কোনো দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে গোলক আকার, এটা হচ্ছে ডাম্বাল আকার, এবং এটা হচ্ছে ডাবল নাম্বার, এটা একটা জটিল আকৃতি, এটা জানার দরকার নাই। এবং যেহেতু আমরা এই ভিডিওটা কোয়ান্টাম নাম্বার নিয়ে বানাইতেছি, সুতরাং এখানে আমরা লোব বা নোডাল প্লেন এগুলো নিয়ে কোনো ধারণা দিতেছি না। হ্যাঁ, এগুলো হয়তো পরবর্তীতে কোনো ভিডিওতে ইনশাল্লাহ দিব। তো চলো এবার আমরা জানি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অথবা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা।
তো এটা কি করে, এটা হচ্ছে অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে ধারণা দেয়। অরবিটাল থেকে এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর নাকি মাঝামাঝি কোথাও আছে। আর প্রচলিত নিয়ম এটা আমরা এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে হচ্ছে অরবিটাল নির্দেশ করি, যদিও এটা হচ্ছে অরবিটাল ত্রিমাত্রিক দিক নির্দেশ করে, কিন্তু আমরা এটাকে অরবিটাল বলে থাকি। তো এটাকে হচ্ছে আমরা এম এর ছোটো হাতের এম এর মাধ্যমে প্রকাশ করি, এবং এম এর মান হচ্ছে -L থেকে 0 সহ +L পর্যন্ত। এটার রিজন আছে, কিন্তু জানার দরকার নাই। তো কয়েকটা এক্সাম্পল দেখি, যে এল এর মান যদি 0 হয়, m = 0, যেহেতু -0 থেকে +0 তো 0 হবে। এল এর মান 1 হলে m হচ্ছে -1 থেকে +1 হবে, -1 0 +1, আর l = 2 হলে m হচ্ছে 1 -2 -1 0 +1 +2, যেহেতু -L থেকে প্লাস। তো এখন আমরা একটু আগে যেহেতু সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়ছি, এখন চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার পড়ছি, সেহেতু দুইটা একসাথে করে আমরা একটা ছক দেখি। তো এল এর মান যদি 0 হয়, একটু আগে দেখে আসছি, এটা হচ্ছে এস উপস্তর, 1 হলে পি আর 2 হলে ডি। এবং এটাও একটু আগে দেখছি যে এল এর মান 0 হইলে m0, কারণ হচ্ছে m হচ্ছে -L থেকে +L। এখানে 1 হইলে এটা -1 0 +1, 2 হইলে -2 -1 0 +1 +2, ঠিক আছে। এখন একটা কথা হলো যে এস যে উপস্তর, এটা আসলে আলাদা কোনো অরবিটাল এটাকে ভাগ করা যায় না, কারণ এটা হচ্ছে গোলক আকার। তো এটাকে এক্স ওয়াই বা জেড অক্ষ বরাবর আলাদা আলাদাভাবে কোনো চিহ্নিত করার কোনো সুযোগ নাই আসলে, কারণ এস উপস্তরটা আসলে এস অরবিটাল হিসেবে গণ্য করা হয়। তো এখানে যেহেতু এম এর মান একটা, সুতরাং অরবিটাল সংখ্যা এখানে একটা, ঠিক আছে। এখানে -1 এর জন্য আমরা পি এক্স ধরছি, 0-র জন্য পি ওয়াই ধরছি, আর +1 এর জন্য পি জেড ধরছি। এটা পুরাই কনভেনশন। এটা হচ্ছে সংখ্যা রেখার হিসেবে ধরছি আমরা, যে -1 পি এক্স হবে, 0 হচ্ছে ওয়াই হবে, আর 1 হচ্ছে জেড হবে। তুমি চাইলে এই যে 0-কে এক্স ধরতে পারো, -1-কে ওয়াই ধরতে পারো, এবং +1-কে জেড ধরতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। এখানে এম এর মান যেহেতু 3টা, সুতরাং এম এর মান কিন্তু অরবিটালের সংখ্যা নির্দেশ করে। তো এখানে অরবিটাল সংখ্যা 3টা, এখানে যেহেতু এম এর মান হচ্ছে 5টা, সুতরাং এখানে অরবিটাল সংখ্যা 5টা, ঠিক আছে। এখানে দেখো এই যে সুন্দর একটা মানে ফর্মুলার মতো, যে অরবিটাল সংখ্যা হচ্ছে 12 + 1। এল এর মান যদি 0 হয়, অরবিটাল সংখ্যা হচ্ছে 2 × 0 + 1 মানে 1। এল এর মান যদি 1 হয়, 2 × 1 + 1 মানে 3, ঠিক আছে। আর এল এর মান 2 হলে 2 × 2 + 1 মানে 5, ঠিক আছে। তো এই যে এস অরবিটালটা যেটা কথা বললাম, এটা হচ্ছে আকৃতিটা এমন গোলক আকার, এবং যে পি অরবিটালগুলো, এই যে পি এক্স হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর, পি ওয়াই হচ্ছে এই যে ওয়াই অক্ষ বরাবর, এবং পি জেড হচ্ছে এই যে জেড অক্ষ বরাবর, ঠিক আছে। 3টা অরবিটাল আছে পি এর। এবং পরবর্তীতে দেখব এই যে ডিএক্স ওয়াই, হ্যাঁ, যে ডিএক্স ওয়াই যেটা, সেটা হচ্ছে এই যে লোভগুলো হচ্ছে এক্স আর ওয়াই অক্ষের মাঝামাঝি, এই কারণে আমরা ডিএক্স ওয়াই দিয়ে প্রকাশ করছি, যে এক্স আর ওয়াই অক্ষের মাঝামাঝি। এবং ডিওয়াই জেড যেটা হচ্ছে ওয়াই আর জেড অক্ষের মাঝামাঝি, ডি জেড এক্স হচ্ছে এক্স আর জেড অক্ষের মাঝামাঝি, এই কারণে আমরা জেড এক্স দিয়ে প্রকাশ করছি। এখন যেটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমি জানি না কেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা উঠে নিয়ে আসলে নিচে। যাই হোক, এই যে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এটার প্রকাশটা হচ্ছে, এটার চিত্রটা হচ্ছে এমন, কারণ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর থাকবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে, মাঝামাঝি না, হ্যাঁ। এখন এটা কিন্তু ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার না, এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা ভুল করবো না। আর এটা হচ্ছে জেড অক্ষ বরাবর লোকগুলো আছে, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার দিয়ে আমরা প্রকাশ করি, ঠিক আছে। তো আমরা এবার পরবর্তী স্লাইডে যাইতেছি, এগুলো আঁকার দরকার নেই, বই আছে। তো এবার যে আমরা প্রধান কোয়ান্টাম নাম্বার পড়লাম, সহকারী কোয়ান্টাম নাম্বার পড়লাম, এবং এই যে চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার পড়লাম, এগুলো একসাথে করে আবার আমরা ছক দেবো। এবং স্পিন কোয়ান্টাম নাম্বার পড়ার পরে এর সাথে আরেকটা কলাম অ্যাড করে আমরা একটু বিস্তারিত করবো, ঠিক আছে। কারণ এল এর মান যদি আমরা যে কোনো একটা শক্তি স্তর ধরে নিলাম, n = 3, এবং এল সমান হচ্ছে, আমরা জানি এল সমান হচ্ছে, এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে হচ্ছে যেহেতু n 3, এল হচ্ছে 0 1 2, ঠিক আছে। আর যেহেতু এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, সুতরাং এখানে হচ্ছে 0-র জন্য s 3s 3p 3d, এগুলো আগে দেখে আসছি আমরা, ঠিক আছে, কোনো একটু দ্রুত বলতেছি। এবং উপস্তর সংখ্যা আমরা জানি হচ্ছে n এর মানের সমান 3 3, এবং এখানে যেহেতু এস অরবিটাল এন্ড এল এর মান 0, সুতরাং এম হচ্ছে 0, আর এম হচ্ছে -L থেকে +L, সুতরাং হচ্ছে -1 0 +1 2 এর জন্য -2 -1 0 +1 +2, ঠিক আছে। এবং আমরা জানি এস উপস্তর যেটা, সেটা আসলে এস অরবিটাল নির্দেশ করে। আর পি হচ্ছে 3টা অরবিটাল আছে, পি এক্স পি ওয়াই পি জেড, যেহেতু তৃতীয় শক্তি স্তরের, সুতরাং 3px 3py 3pz, এমনিভাবে ডিআরটাও তোমরা বুঝবো আশা করি। আর এই যে এম এর মান হচ্ছে এখানে একটা আছে, অরবিটাল সংখ্যা তাই একটা, এম এর মান 3টা, অরবিটাল সংখ্যা 3টা,
এর মান 5টা, অরবিটাল সংখ্যা 5টা। এখন একটা জিনিস খেয়াল করে যে অরবিটাল এখানে একটা আছে, 3টা আছে, 5টা আছে, হ্যাঁ। আর মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 9টা। 9 মানে কি 3 স্কোয়ার। এখন মানে একটা মজার ব্যাপার হলো, তুমি যদি এখানে n2 নিতা, হিসাব করে দেখতে এখানে মোট অরবিটাল সংখ্যা আসতেছে 4টা, হ্যাঁ। মানে এটা হচ্ছে 1s আসতো, 2px আসতো, সরি এখানে হচ্ছে 2s আসতো, 2px আসতো, 2py আসতো এবং 2pz আসতো, শুধু 4টা আসতো 2 স্কোয়ার। এবং n এর মান যদি 1 নিতে শুধু 1s আসতো, 1 স্কোয়ার। এটা মজার প্যাটার্ন লক্ষ্য করবা যে n এর মান যত, মানে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে তার স্কোয়ার, হ্যাঁ, n স্কোয়ার। n তম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে n স্কোয়ার, ঠিক আছে। তো এবার স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা নিয়ে আমরা হচ্ছে সবচেয়ে কম পড়াশোনা করি। এটা নিয়ে আমরা একটা জিনিসই জানি খালি, যে এটা হচ্ছে দুইটা জিনিস জানি। এটা হচ্ছে দুইটা মান প্লাস হাফ আর মাইনাস হাফ। একটা হচ্ছে ঘড়ি কাটার দিকে ঘুরে, একটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে। এটা নিয়ে আজকে আমরা একটু ডিটেলে বুঝবো, এমন না যে খুব ভিতরে ঢুকলে আসলে আমরা কিছু বুঝবো না। তো শুরু করতেছি। তো স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে মূলত অরবিটালে ইলেকট্রনের ঘূর্ণনের দিকটা প্রকাশ করে। একটা জিনিস প্রকাশ করে, সেটা আমরা দেখতেছি। তো এটার মান হচ্ছে এন, এল এবং এম এর মানের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ আমরা দেখছি যে শ্রোডিঞ্জারের ইলেকট্রন ওয়েভ ইকুয়েশনটা সলভ করে হচ্ছে আমরা এন, এল, এম এগুলো পাই, কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার পাই না। সুতরাং এগুলোর সাথে স্পিন কোয়ান্টাম নাম্বারের কোনো রিলেশন নাই, ঠিক আছে। এবং স্পিন কোয়ান্টাম নাম্বারের দুইটা ভ্যালু সম্ভব, এটা হচ্ছে প্লাস হাফ এবং মাইনাস হাফ। কিন্তু এই দুইটা মান কেন, মানে কেন এই দুইটা মান, এটা আসলে খুব জটিল ব্যাখ্যা আছে, কিন্তু গুহ স্যার হচ্ছে খুব সহজ একটা ব্যাখ্যা দিচ্ছে। আমি তোমাদেরকে সেটা দিয়ে বোঝানোর ট্রাই করতেছি। তো এই যে প্লাস হাফ আর মাইনাস হাফ কেন, এই দুইটা মান কেন, এর অ্যান্সার হচ্ছে ঘূর্ণন প্রতিসম্মত। তো এই টপিকটা হয়তো নতুন লাগতেছে। তো ঘূর্ণন প্রতিসম্মতা কি? কোনো একটা বস্তুকে 360 ডিগ্রি ঘূর্ণনের পর, মানে বস্তুটা হচ্ছে যতবার নিজের আগের অবস্থানে ফিরে আসে, সেটাই হচ্ছে ওই বস্তুর ঘূর্ণন প্রতিসম্মতা, ঠিক আছে। কথা বুঝো নি, মানে কোনো বস্তু 360 ডিগ্রি ঘূর্ণনের পর যতবার পূর্বের অবস্থানে ফিরে আসে, ওইটাই হচ্ছে ওই বস্তুর ঘূর্ণন প্রতিসম্মতা। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া, আমি যদি একটা বস্তুকে একবার ঘুরে 360 ডিগ্রি ঘুরে, তাহলে একবারই আসবে আগের অবস্থানে, তাই না? সুতরাং ঘূর্ণন প্রতিসম্মতা সব বস্তুর জন্য এক না। এটা আমরা একটু বোঝার ট্রাই করি। এক এক বস্তুর জন্য ঘূর্ণন প্রতিসম্মতা এক একটা হইতে পারে। এই যে এম, ইংলিশ লেটার এম, এটাকে যদি আমরা 360 ডিগ্রি রোটেট করি, আচ্ছা আগে আমরা 180 ডিগ্রি রোটেট করি। 180 ডিগ্রি রোটেট করলে আমরা দেখবো যে এম কেমন হয়েছে, ডাব্লিউর মতো হয়েছে। এটা কি এম হয়েছে? হয়নি। যদি আরও 180 ডিগ্রি রোটেট করি, তাহলে কিন্তু এই যে এম হয়ে গেছে। মানে 360 ডিগ্রি রোটেট করার পরে কিন্তু আমরা এমটা পূর্বের অবস্থানে পাইছি, ঠিক আছে। সুতরাং একবার মানে 360 ডিগ্রি ঘোরার পর যেহেতু একবারই পূর্বের অবস্থানে আসছে, সুতরাং এম এর ঘূর্ণন প্রতিসম্মত হচ্ছে 1, ঠিক আছে। এবার সব বস্তুর জন্য কিন্তু 1 হবে না, যেমন এই যে, ঠিক আছে, এটা দেখলাম আমরা। এবার আই, ইংলিশ লেটার আই, ঠিক আছে। এটা যদি আমরা 180 ডিগ্রি রোটেট করি, তাহলে কিন্তু এটা কি উল্টাই হয়েছে? তোমার কাছে উল্টাই মনে হচ্ছে, উল্টা এমের মতো না, এটা কিন্তু আই। সুতরাং 180 ডিগ্রি রোটেট করে এটা পূর্বের অবস্থানে চলে আসছে, হ্যাঁ। যদি আমি আরও 180 ডিগ্রি রোটেট করি, তাহলে এটা আবারও পূর্ব অবস্থানে আসতেছে। এবার বুঝতে পারছো? দেখছো 360 ডিগ্রি রোটেট করার সময় কিন্তু এটা দুইবার নিজের পূর্ব অবস্থানে আসছে, যে 180 ডিগ্রির পরে একবার, আরও 180 ডিগ্রির পরে একবার। সুতরাং 360 ডিগ্রি ঘূর্ণনের পর এটা হচ্ছে দুইবার নিজের পূর্ব অবস্থানে আসছে। সুতরাং এটা ঘূর্ণন প্রতিসম্মত হচ্ছে 2, ঠিক আছে। এবার আছে ইলেকট্রনের ক্ষেত্রে, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই যে 360 ডিগ্রি ঘুরালে যে সব বস্তু একবারই নিজের পূর্ব অবস্থানে আসবে, এটা কিন্তু সঠিক না। কিন্তু ইলেকট্রন, এটা হচ্ছে 720 ডিগ্রি ঘূর্ণনের পর একবার নিজের পূর্ব অবস্থানে আসে। এখন কীভাবে 720 ডিগ্রি ঘুরে বা 720 ডিগ্রি ঘুরলে কেন একবার আগের অবস্থানে আসে, এটা আসলে এখন না জানলেও চলবে। তো আমরা দেখতেছি যে আমাদের ঘূর্ণন প্রতিসম্মতা শর্ত কি, 380 ডিগ্রি ঘূর্ণনের পর যতবার অতিক্রম করে, ওইটা হচ্ছে তার ঘূর্ণন প্রতিসম্মতা। এখন 720 ডিগ্রি ঘূর্ণনের পর যেহেতু একবার অতিক্রম করে, আর সুতরাং 360 ডিগ্রি ঘূর্ণনের পর হাফবার অতিক্রম করে, তাই না? পূর্ব অবস্থানে হাফবার আসে। এই কারণে হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন প্রতিসম্মতা, বা এটাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে হাফ। বুঝতে পারছি? যেহেতু 360 ডিগ্রি ঘূর্ণনের পর ইলেকট্রন হাফবার নিজের পূর্ব অবস্থানে আসে, সুতরাং ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন প্রতিসম্মতা হচ্ছে। এখন স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে কেবল দুইটা মান সম্ভব, প্লাস হাফ আর মাইনাস হাফ। কেন? আমরা জানি ঘূর্ণন প্রতিসম্মতা হাফ, তো ঘড়ি কাটার দিকে ঘুরলে প্লাস, বিপরীত দিকে ঘুরলে মাইনাস। তুমি বিপরীত দিককেও প্লাস ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। তো একটি অরবিটালে কেবল দুইটা ইলেকট্রন থাকতে পারে, কেন 3টা কেন থাকবে না? এটার কারণ হলো
পলির বর্জনীতি, তুমি পলি পাউলি যাই বলো, এটা হচ্ছে পলির বর্জনীতি। বিজ্ঞানী পলি কি বলছে, যে একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হইতে পারে না। হ্যাঁ, তো এটা থেকে আমরা বলতে পারি, যদি ধরলাম যে কোনো একটা পরমাণুর দুইটা ইলেকট্রনেরই এন এর মান হচ্ছে 3, এল এর মান হচ্ছে 1 এবং এম এর মান হচ্ছে 0, ঠিক আছে, ধরলাম। এখন যেহেতু মানে উনি বলছে যে চারটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না। এখন যেহেতু ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম এন এল এম এর মান এগুলো সেম ধরে নিছি আমরা, সুতরাং স্পিন কোয়ান্টাম নাম্বারের মান ডিফারেন্ট হইলেই কেবল এটা হচ্ছে মানে পলির বর্জনীতিকে পালন করবে আর কি। এই কারণে আমরা দেখতে পারি যে ইলেকট্রন খালি স্পিন কোয়ান্টাম নাম্বার দুইটা ভ্যালু হতে পারে, প্লাস হাফ আর মাইনাস হাফ, দুইটা ইলেকট্রন সম্ভব। এখন যদি তিনটে ইলেকট্রন নিই তাহলে দেখা যাবে যে কোনো দুইটা প্লাস হাফ হয়ে গেছে, যেটা হচ্ছে পলির বর্জনীতি মানে না, চারটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম হয়ে যেতেছে। এই কারণে শুধুমাত্র দুইটা ইলেকট্রন থাকতে পারে একটা অরবিটালে, ঠিক আছে, এবং সেগুলো মান স্পিন কোয়ান্টাম নাম্বারের মান হবে প্লাস হাফ এবং মাইনাস হাফ। তো আমরা এবার এন এল এম এস এগুলো সবগুলো মিলে হচ্ছে একটা ছক দেখবো, ঠিক আছে। এই যে এই ছকটা কিন্তু আমরা এতটুকু পর্যন্ত, এই যে মোট অরবিটাল সংখ্যা সময় হচ্ছে 9 = 3² একটু পর্যন্ত কিন্তু আগের ছকটা দেখে আসছি। এখন এটাতে শুধু একটা শেষের একটা কলাম অ্যাড হয়েছে, এটা কি আমরা একটু আগে জানছি যে একটা অরবিটালে হচ্ছে দুইটা ইলেকট্রন থাকতে পারে, সুতরাং এই যে 9টা অরবিটাল থাকে থার্ড শেলে, এটা হচ্ছে দুইটা করে 18টা ইলেকট্রন থাকতে পারে, যে 2 × 3² মানে 2n², ঠিক আছে। আমরা কিন্তু সবগুলো কোয়ান্টাম নাম্বার শেষ করার পরে জিনিসটা পড়ছি। হ্যাঁ, আমরা কিন্তু আগে পড়তাম যে 2n² হচ্ছে এনতম শক্তি স্তরে 2n² পরিমাণ ইলেকট্রন থাকে। এখন জানলাম কেন থাকে, ঠিক আছে, যে n² অরবিটাল থাকে এবং প্রত্যেকটা অরবিটাল দুইটা করে ইলেকট্রন থাকে, এই কারণে হচ্ছে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে এনতম শক্তি স্তরে, ঠিক আছে। যদিও এটা হচ্ছে সব শক্তি স্তরের ক্ষেত্রে সঠিক হয় না, এগুলো আমরা বই থেকে পড়ে নিবা, কিছু ব্যতিক্রম আছে। তো এই আমরা কোয়ান্টাম নাম্বার শেষ করলাম, এবার এগুলো রিলেটেড কিছু প্রবলেম দেখি, মাত্র 6টা প্রবলেম আছে, এগুলো সবাই দেখে যাই। তো প্রতিটি এল এর মানের জন্য এম এর মান কয়টা আছে, হ্যাঁ, একটা এল এর জন্য এম এর মান কয়টা আছে। অপশন দেখো 12 সংখ্যক, 12 - 1, এল + 1, 12 + 1 সংখ্যক। অ্যান্সার হলো ডি, অর্থাৎ 12 + 1 সংখ্যক। কেন, তুমি যদি ছকগুলো লক্ষ্য করো তাহলে দেখবা যে এল এর মান 0 হলে এম এর মান 0, অর্থাৎ এল এর মান যদি 0 বসে, আমি 2 × 0 + 1 মানে একটা থাকবে এম, এবং এল এর মান যদি 1 হয় তাহলে হচ্ছে এম হচ্ছে -1 0 1 থাকবে, মানে 3টা থাকবে। তুমি এখানে ভ্যালুটা বসালেই দেখবা যে 12 + 1 সংখ্যক মান থাকে এল এর জন্য, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা হলো এনতম শক্তি স্তরে মোট উপস্তর নির্দেশ করে কোনটি। হ্যাঁ, এটা আসলে কিছু না, এটা খুবই সহজ একটা প্রবলেম, খালি অপশানগুলোর কারণে দেখতে একটু জটিল হচ্ছে। এটা অ্যান্সারটা কি, এটা অ্যান্সার হচ্ছে বি। বি হলো, তুমি যদি এটা কাটাকাটি করে দেয় যে +1 এই 1 আর -1, এটা কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে, আর n/2 × 12 হচ্ছে শুধু n থাকবে। হ্যাঁ, আমরা একটু আগেই দেখে আসছি যে এনতম শক্তি স্তরে nটা উপশক্তি স্তর থাকে, ঠিক আছে, উপস্তর থাকে, এই কারণে হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে বি, কারণ বি এর মানে ভ্যালু হচ্ছে n। 3 নম্বর যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 হলে মোট অরবিটাল সংখ্যা, আমরা একটু আগে দেখে আসছি n², সুতরাং 16টা, অ্যান্সার হচ্ছে এ। 4 নম্বর হচ্ছে কোন অরবিটালটি সম্ভব, আসলে বাচ্চাকালের কোয়েশ্চেন, 19 তোমরা পড়ে আসছো, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 5s। কারণ হলো যে 3f সম্ভব না, কারণ এখানে এল এবং এন এর মান সমান হয়ে গেছে। বি সি ডি তিনটা অপশনই প্রায় সেম, কারণ এখানে এন আর এল এর মান সেম হয়ে গেছে, এগুলো পসিবল না, পসিবল শুধু 5s, ঠিক আছে। তো n = 3, l = 1 মান বিশিষ্ট একটি অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে। এটা আসলে এই যে শুরুর যে দুইটা পার্ট, এটা দেখার দরকার নেই, কারণ তুমি কোশ্চেন করছি একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, আচ্ছা 2টা। তো 6 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে একটি উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। তো এটা কিন্তু আমরা, এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন, এটা কিন্তু 2n² ভুলে কেউ দাগাই দিও না, কারণ আমি বলছি উপশক্তি স্তরে, ঠিক আছে। আর উপশক্তি স্তরে কয়টা অরবিটাল সম্ভব, এটা একটু আগে দেখে আসছে, 12 + 1 সংখ্যক অরবিটাল থাকতে পারে, ঠিক আছে, একটা উপশক্তি স্তরে। আর যেহেতু প্রত্যেকটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে, সুতরাং প্রত্যেকটা উপশক্তির ইলেকট্রন সংখ্যা কত, 2 × 12 + 1 মানে 4l + 2, অ্যান্সার হচ্ছে সি। ও আচ্ছা, 6টাতে বেশি কোয়েশ্চেন আছে। 7 নম্বর কোয়েশ্চেনটা হলো একটি বহু ইলেকট্রনের পরমাণুতে দুটি অরবিটালের শক্তি একই হবে নিচের কোন দুটি কোয়ান্টাম নাম্বারের সেটের ক্ষেত্রে, ঠিক আছে।
তো এখানে অ্যান্সার হচ্ছে ডি আর ই, দুইটা সেট এখানে, কারণ হলো এখানে এন এর মান সেম, এল এর মান সেম, এম এর মান সেম। যেহেতু আমরা জানি যে যে অরবিটালগুলো যেমন পিএক্স, পিওয়াই, পিজেড এগুলোর হচ্ছে সবগুলো শক্তি সেম, এবং যেহেতু এখানে এন, এল, এম এর মান সেম, সুতরাং যে এই দুইটা কোয়ান্টাম নাম্বার সেটের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রনের শক্তি সেম হবে। আজকে লাস্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেন, আমাকে তো ভুলে 6 উঠছে। যাই হোক, কোনো উপশক্তি স্তরে হাইড্রোজেন পরমাণু একটি ফোটন শোষণ করতে পারবে। হ্যাঁ, কোন উপশক্তি স্তরে হাইড্রোজেন পরমাণু একটি ফোটন শোষণ করতে পারবে কিন্তু নির্গমন করতে পারবে না। এটা একটু ভিডিওটা পজ করে তোমার চিন্তা করো অ্যান্সারটা কী হবে। আমি বলে দিচ্ছি, এর অ্যান্সার হবে 1S। কেন? কারণ হলো আমরা জানি ইলেকট্রন শক্তি শোষণ করে, ফোটন শোষণ করে মানে কি, শক্তি শোষণ করতেছে। তো ইলেকট্রন শক্তি শোষণ করে কখন? সে উপরের স্তরে যাওয়ার সময় সে শক্তি শোষণ করে, এবং সে যখন নিচে শক্তি স্তরে আসে বা নিম্ন স্তরে আসে সে হচ্ছে শক্তি বর্জন করে। কারণ নিচে শক্তি স্তরে আসলে হচ্ছে ইলেকট্রন স্টেবল হয়, স্টেবল হতে হলে শক্তি বর্জন করতে হবে। হ্যাঁ, গ্রাউন্ড স্টেট হচ্ছে সবচেয়ে নিম্ন শক্তি স্তরে হচ্ছে 1S। তো 1S থেকে কিন্তু সে শক্তি আর বর্জন করে আর নিচে কোথাও যাইতে পারবে না, এই কারণে সে শুধু শক্তি শোষণ করে উপরে যেতে হবে, সেখানে অ্যান্সারটা হচ্ছে। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষে একটা মেসেজ দিতে চাই। সালাত সালাত হচ্ছে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। আমরা কেন যদি মুসলিম হয়ে নামাজ ত্যাগ করি? আসলে মুসলিম আর কাফিরের মধ্যে পার্থক্যকারী আমলটাই হলো সালাত। আমরা আসলে অনেকে চিন্তা করি যে আমি হয়তো অনেক গুনাহ করি, এখন নামাজ হয়তো কবুল টবুল হবে না, আর একটু বড়ো হয়ে নেই, গুনাহ ছেড়ে দেবো, তখন থেকে নামাজ পড়বো না। ভাই, ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহিমউল্লাহ স্যারের একটা কথা আছে যে, হে যুবক, তুমি যেখানেই থাকো, তুমি যদি সিনেমা হলেও থাকো, মাঝখান দিয়ে বেরোয় নামাজটা পড়ে নাও। মানে তুমি যে অবস্থাতেই থাকো, তুমি নামাজ ছাড়তে পারবে না। এবং তুমি যদি নামাজটা কন্টিনিউ করো, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে এর মধ্যে অনেক উত্তম উত্তম বিনিময় দান করবেন। আশা করি ইনশাল্লাহ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাই আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।